সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, ভালো সময় পার করতেছো। তবে পড়াশোনা নিয়মিত চালিয়ে যেতে হবে এবং ক্লাসগুলো ভালো করে দেখতে হবে সব সাবজেক্টের। শুধু ওই তোমার হলো সায়েন্স না, সায়েন্স বাংলা ইংলিশ সব মিলে সবগুলোর দিক থেকেই তোমাকে এগিয়ে যেতে হবে। আমরা গতদিন সর্বশেষ, হয়তো গত সপ্তাহ হয়নি, তার আগের সপ্তাহে ক্লাস ছিল, সেদিন আমরা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথা বলছিলাম, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এবং ওখান থেকে আমরা একটা জিনিস পেয়েছি, একটা অরবিটালে দুটি ইলেকট্রন ধারণ করে, একটি অরবিটালে দুটি ইলেকট্রন ধারণ করে, এইটা আমরা পেয়ে গেছি। আজকে আমাদের এই অরবিটালে দুইটি ইলেকট্রন, এদের স্পিন বা ঘূর্ণন কিরকম, এই ঘূর্ণন নিয়ে আলোচনা শুরু হবে। অর্থাৎ আমরা আজকে পড়ব স্পিন কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার। এই স্পিন, স্পিন বলতে আমরা বুঝবো ঘূর্ণন। কার ঘূর্ণন? ইলেকট্রনের ঘূর্ণন। ইলেকট্রনের ঘূর্ণন দুই ধরনের, একটা হলো ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে, আর একটা হলো ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে নিজ অক্ষের চারিদিকে ঘুরে। এই নিজ অক্ষের চারিদিকে ঘোরাটাকে বলা হয় স্পিন গতি। নিজ অক্ষের, ইলেকট্রনের নিজ অক্ষের চারিদিকে ঘূর্ণন যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ব্যাখ্যা করা যায় তাকে আমরা বলবো স্পিন কোয়ান্টাম সংখ্যা। দেখো, একটি অরবিটালে দুটি ইলেকট্রন থাকে। একটি ইলেকট্রন যদি এই দিকে এরকম ঘুরে, ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে, তাহলে অপরটি ঘড়ির কাঁটার দিকে উল্টা, একটা ঘড়ির কাঁটার দিকে ঘুরলে আর একটা বিপরীত দিকে আবর্তন করবে। এই আবর্তন, এটা হলো স্পিন গতি। আর এই আবর্তন অবস্থায় নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, সেটা হলো যেমন সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে, এটা হলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে সূর্যকে। আবার সূর্যে পৃথিবীর নিজ অক্ষের চারিদিকে ঘুরে, যেটাকে আমরা বলি আহ্নিক গতি, এটা হলো তার স্পিন গতি, নিজ অক্ষের চারিদিকে ঘোরা। ঠিক ইলেকট্রনেরও এইরকম দুই ধরনের ঘূর্ণন, একটা হলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরা, আর একটা হলো নিজ অক্ষের চারিদিকে আবর্তন করা। এই নিজ অক্ষের চারিদিকে আবর্তনটা এইরকম হয়, এইদিকে ঘড়ির কাঁটার অথবা বিপরীত দিকে। এই দুই ধরনের ঘূর্ণন। তাহলে আমরা বলতে পারি তোমার যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রনের স্পিন গতি অর্থাৎ নিজ অক্ষের চারিদিকে ঘূর্ণন ব্যাখ্যা করা যায় তাকে আমরা বলবো স্পিন কোয়ান্টাম সংখ্যা বা তোমার হলো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। আমরা কি বললাম? যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে, যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রনের নিজ অক্ষের চারিদিকে ঘূর্ণন ব্যাখ্যা করা যায় তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, বাংলায় ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা বলে। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলে। একে এস দ্বারা প্রকাশ করা হয়, এস বা কোন বই দেখবে এম এস দ্বারাও প্রকাশ করা হয়, এস বা এম এস দ্বারা প্রকাশ করা হয় স্পিন। এখন প্রশ্ন হলো, আমরা একটা অরবিটালের দুটি ইলেকট্রন পেয়েছিলাম, তাহলে সংজ্ঞা পেয়েছি স্পিন কোয়ান্টাম সংখ্যার। আমি সংজ্ঞাটা মুছে দিতে চাই। মুছে দিয়ে আমরা এবার দেখব যে একটা অরবিটালে আমরা ইলেকট্রন পেয়েছিলাম দুইটা। ইলেকট্রন দুইটি কোন দিকে আবর্তন করবে, কোন ইলেকট্রনটি কোন দিকে আবর্তন করবে সেটা আমরা দেখতে চাই। একটা অরবিটালে ইলেকট্রন দুইটি, দুইটি ইলেকট্রন খেলে
আমি তুলনা করি, একটা খেলার মাঠে দুটি দল খেলে, ফুটবল ক্রিকেট দুটি দল খেলে, একটা খেলার মাঠে দুটি দল খেলে, একটি অরবিটালে দুটি ইলেকট্রন খেলে, তার মানে একটা অরবিটাল একটা খেলার মাঠ। তাহলে একটা খেলার মাঠ অঙ্কন করি, দেখো তো এটা একটা ফুটবল খেলার মাঠের মতো কিনা। মাঠের একটা দিক আছে, ধরো এটা প্লাস দিক মাইনাস দিক। অরবিটালের ক্ষেত্রে ঘড়ির কাঁটার দিক, ঘড়ির কাঁটার বিপরীত দিক, দুটি ইলেকট্রন খেলবে একটা ঘড়ির কাঁটার দিকে অথবা একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এখন প্রশ্ন, দুই ইলেকট্রন দুটারই টার্গেট না আমি ঘড়ির কাঁটার দিকে খেলবো, তাহলে খেলা হবে না, তাহলে মারামারি হবে। তাহলে এখন প্রশ্ন, কিভাবে এটা সমাধান করা যায়? তখন সমাধান যে আসলে টস করি, আমরা নর্মালি বাস্তবে তাই করি। কোন দল কোন দিক থেকে খেলা শুরু করবে, টস দিয়ে আমরা শুরু করি। ঠিক এখানেও টস। তা দুটি ইলেকট্রনের মধ্যে টস হলে জেতার সম্ভাবনা কত পার্সেন্ট? 50-50। ঘড়ির কাঁটার দিকে প্লাস হাফ অথবা মাইনাস হাফ, প্লাস বা মাইনাস, এই দিকে জেতার সম্ভাবনা কত পার্সেন্ট? 50-50, অর্থাৎ হাফ হাফ। এই 50-50 বা হাফ হাফ এইটাকে আমরা বলি, তাহলে দেখো কোনো একটি ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘোরার সম্ভাবনা প্লাস হাফ, আর মাইনাস হলো প্লাস হাফ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার সম্ভাবনা প্লাস হাফ। তাহলে দুটি ইলেকট্রনের চিহ্ন কি? আবার বলছি, একটা হলো প্লাস হাফ, একটা হলো মাইনাস হাফ। প্লাস এবং মাইনাস দিক, আর হাফ এটা হলো সম্ভাবনা, ঘোরার সম্ভাবনা। তাহলে প্লাস মাইনাস দিক আর হাফ হলো সম্ভাবনা। কোন দিকে ঘুরবে? প্রবাবিলিটি। টসে লটারিতে জেতার প্রবাবিলিটি, ঘড়ির দুইটা দিক, দুইটার মধ্যে যে কোনো একটা দিকে সে জিতবে, হয় প্লাস হাফের দিকে অথবা মাইনাস হাফ দিকে। তাহলে বলো, হয় ঘড়ির কাঁটার দিকে না হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে, দুই দিকে যে কোনো একদিকে ঘুরতে পারে। তাহলে বলো, একটা ইলেকট্রন প্রবাবিলিটি বলছি যে হয় ঘড়ির কাঁটার দিকে ঘুরবে না হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে বা আবর্তন করবে। তাহলে একটা অরবিটালের দুটি ইলেকট্রনের চিহ্ন কি? একটি অরবিটাল, এটা একটা অরবিটাল বললাম, এটা একটা অরবিটাল হিসেবে চিহ্নিত করলাম। তাহলে বলো, একটি অরবিটালের দুটি ইলেকট্রনের পরিচয় কি বলবো? প্লাস হাফ মাইনাস হাফ। এই দুটি আমরা দুইটি একটা অরবিটালের দুটি ইলেকট্রনের চিহ্ন, প্লাস হাফ মাইনাস হাফ, দুটি চিহ্ন দুটি ইলেকট্রন। এবার বলো তো, যদি ইনটু একটা অরবিটাল, এটা একটা অরবিটালের দুটি ইলেকট্রনের চিহ্ন ইজ ইকুয়াল টু কয়টা ইলেকট্রন? তাহলে বলো তো, এটা অরবিটাল সংখ্যা, এই সংখ্যাটার নাম অরবিটাল, এটা ইলেকট্রন, একটা অরবিটালের ইলেকট্রন দুইটা। তাহলে বলো তো, এক ইনটু এখানে দুইটা চিহ্ন মানে দুটি ইলেকট্রন, তাহলে একটা অরবিটালের ইলেকট্রন দুইটা। যদি আমি এখানে 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ করে বলো, এখানে একটা অরবিটালের চিহ্ন মানে দুটি ইলেকট্রনের চিহ্ন, গুণ করলাম 3 দিয়ে, 3 দুগুণ প্লাস হাফ মাইনাস হাফ, গুণ করলে বলো তো 6টি ইলেকট্রন। আবার বলো, যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে কি হবে? প্লাস হাফ মাইনাস হাফ। এটা একটা অরবিটালের চিহ্ন দুটি ইলেকট্রনের, আর এটা অরবিটাল সংখ্যা। এটা কি? তাহলে 5 ইন্টু 2, 5 দুগুণ 10টি ইলেকট্রন। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস তৈরি করতে করতে পারবো কোন উপস্তরে কয়টা ইলেকট্রন ধরে। আবার বলো, একটি অরবিটালের দুটি ইলেকট্রনের পরিচয় হলো প্লাস হাফ মাইনাস হাফ, এইটা হলো অরবিটালের সংখ্যা। তাহলে একটা অরবিটাল দিয়ে যখন এই দুইটা চিহ্নকে গুণ করলাম তাহলে দুটি ইলেকট্রন পাইলাম। এই একটা অরবিটাল, আবারও দুইটা ইলেকট্রন, 3টি অরবিটাল দিয়ে গুণ করলাম, 3 দুগুণ 6।
এটা একটা অরবিটালে দুটি ইলেকট্রনের চিহ্ন, মোট অরবিটাল 5টি, 5 দুগুণ 10। এইভাবে আমরা প্রত্যেকটি মানে উপস্তরে অরবিটাল ইলেকট্রন সংখ্যা বের করতে পারবো। তাহলে আমরা আবারও বলো, আমরা কি বললাম, একটি অরবিটাল একটা খেলার মাঠ, যেখানে একটা খেলার মাঠে দুটি দল খেলে, একটি অরবিটালে দুটি ইলেকট্রন খেলে। খেলার মাঠে দল দুইটা কোন দিকে খেলবে টসে যে সিদ্ধান্ত হয়, এখানেও টসে সিদ্ধান্ত হইল, টসে জেতার সম্ভাবনা কোনো একদিকে কত %? হাফ হাফ, 50-50, মানে হাফ হাফ সম্ভাবনা। তাহলে প্লাস হাফ মানে ঘড়ির কাঁটার দিকের সম্ভাবনা প্লাস হাফ, ঘড়ির কাঁটার বিপরীত দিকের সম্ভাবনা মাইনাস হাফ। যদি একটা ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাহলে বিপরীত ইলেকট্রনটি অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীত দিকে। যদি একটা ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাহলে অবশ্যই অপোজিট ইলেকট্রনটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন করবে, আবর্তন করবে। তাহলে এটা মুছে দিলাম, দিয়ে আমরা এখন ইলেকট্রন বিন্যাস পর্যন্ত যাব। গতদিন আমরা একটা ছক তৈরি করছিলাম, সেই ছকের সাহায্যে আমরা অরবিটাল সংখ্যা হিসাব করেছি। আজকে আমরা চাই যে অরবিটাল সংখ্যা না, আমরা অরবিটাল সংখ্যার পরে আরো 3টে ঘর বাড়িয়ে আমরা একেবারে ইলেকট্রন বিন্যাস পর্যন্ত আগাবো। কত পর্যন্ত? ইলেকট্রন বিন্যাস পর্যন্ত আমরা যাব। তো ইলেকট্রন বিন্যাস পর্যন্ত যাইতে গেলে আমাদের ওই যে বললাম গতদিনের ছকে ছিল ঘর 7টা, আজকে 9টা ঘর আমরা তৈরি করব। লেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যা। গতদিনের ঘর ছক তৈরি করা আছে, ফলে ওইভাবে কোয়ান্টাম সংখ্যা যাকে প্রকাশ করা হয় n দ্বারা, এটা দিয়ে বোঝা যায় শেল। এবার সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটাকে প্রকাশ করা হয় l দ্বারা। l ইকুয়াল 0 থেকে n-1 পর্যন্ত, n-1 পর্যন্ত। এটা দিয়ে বোঝা যায় উপশক্তি স্তর। উপশক্তি স্তর। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, চুম্বক কোয়ান্টাম সংখ্যা, একে প্রকাশ করা হয় m দ্বারা। 0 সহ ±l, অর্থাৎ m এর মান, চুম্বক কোয়ান্টাম সংখ্যার মানগুলো পাবো তোমার হলো l ব্যবহার করে, সহকারী কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে। বন্ধ করো, কাজ বন্ধ করতে বলো। এখন অরবিটাল, অরবিটাল সংখ্যা। এবার স্পিন কোয়ান্টাম সংখ্যা, s ±½ ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস। তাহলে বলো 9টা ঘর লাগবে। 9টা ঘর করানো হয়েছে। আমরা এখন শুরু করতে পারি। দেখো আমরা গতদিন করছিলাম, তুমি জানো, তোমার ধারণা আছে। হ্যাঁ, তাহলে বলো প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 1, 1 নম্বর শক্তি স্তর। সঙ্গে সঙ্গে কোন শেল? কে শেল। কে শেল। এবার বলো প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান ব্যবহার করো এখানে। এই যে n এর মান ব্যবহার করলে বলো তো n এর মান 1 বসাও। দেখো l এর মান পাবো 0। l এর মান 0 বলতে আমরা জানি s উপস্তর। কোন শক্তি স্তরের s? 1 নম্বর শক্তি স্তরের s, 1s। এবার বলো l এর মান ব্যবহার করে m পাবো, কারণ আমাকে প্রশ্নটি দিবে l ও m ব্যবহার করে, l ও m ব্যবহার করে ইলেকট্রন সংখ্যা হিসাব করো, অরবিটাল সংখ্যা হিসাব করো। বুঝছো? সে কারণে বলছি যে 1s।
এবার চুম্বক কোয়ান্টাম সংখ্যা m, তাহলে বলো l ব্যবহার করে l এর মান কত 0 বসাও এখানে, তাহলে m0, m0 মানে m এর মান একটা অরবিটাল, তাহলে অরবিটাল পেলাম একটা অরবিটাল একটা। এবার বলো একটা অরবিটালের স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কয়টা? বলছিলাম স্পিন প্লাস হাফ মাইনাস হাফ, মানে দুটি ইলেকট্রন একটা অরবিটালের চিহ্ন ইনটু অরবিটাল একটা, তাহলে 2 এখানে বলো দুইটা চিহ্ন ইনটু একটা অরবিটাল, 2 অক্ষে 2, দুটি ইলেকট্রন, তাহলে ইলেকট্রন দুইটা কোন উপস্তরে 1s, এই যে ইলেকট্রন বিন্যাস চলে আসলো 1s2, ইলেকট্রন বিন্যাস চলে আসলো, হয়েছে 1s2। এবার তুমি বলো n এর মান 2, সঙ্গে সঙ্গে তুমি বলো n এর মান 2, কোন শেল? l শেল, তাহলে সঙ্গে সঙ্গে বলো n এর মান 2 এখানে বসাও 0 1, তার মানে দ্বিতীয় শক্তি স্তর দুটি উপস্তর দ্বারা গঠিত, এটা গতদিনও দেখানো হয়েছিল, আবারও বলছি ভালো করে বুঝে নাও। l এর মান 0 মানে s উপস্তর, l এর মান 1, গতদিন বলছিলাম p উপস্তর, কোন শক্তি স্তরের? 2 নম্বর শক্তি স্তরের 2s 2p। এবার বলো l এর মান বসাও 0, তাহলে 0 একটা, l এর মান 1 বসাও -1 0 +1, তুমি বলতে পারো স্যার +1 আগে দেব তারপর -1 দেব তারপর 0, হ্যাঁ দাও যে কোনো মান, 0 -1 +1 আমি এইভাবে দেবো স্যার, ওকে দিতে পারো, তিনটে মান, একটা -1 একটা 0 একটা +1, এইভাবেই লিখতে হবে। স্যার +1 এর ক্ষেত্রে প্লাস না লিখলে চলবে না, লেখা উচিত, কারণ এটা তোমার সংখ্যা রেখার মতো ওইরকম পজিটিভ আর নেগেটিভ রেঞ্জ, ফলে তোমাকে লিখতে হবে। তাহলে এবার বলো 0 একটা সংখ্যা, একটা অরবিটাল, এখানে কয়টা সংখ্যা? 3টি অরবিটাল, তার মানে p উপস্তর 3টি অরবিটাল দ্বারা গঠিত, s উপস্তর একটা অরবিটাল দ্বারা গঠিত, আর আমরা জানি একটা অরবিটালের ইলেকট্রন কয়টা থাকে? 2টি, তাহলে 1 ইনটু প্লাস মাইনাস এইভাবে, তাহলে বলো এখানে ইলেকট্রন 2টি, এই প্লাস মাইনাস বলতে প্লাস মাইনাস 2টি ইলেকট্রন, বুঝছি, আর 2টি ইলেকট্রন ইনটু 1, তাহলে 2, একইভাবে 3 ইনটু প্লাস মাইনাস হাফ 6, তাহলে বলো এটা ইলেকট্রন 2s2 2p6 হয়েছে। এবার বলো n এর মান 3, n এর মান 3, কোন শেল? m শেল, তাহলে বলো তো সঙ্গে সঙ্গে n এর মান 3, m শেল, n এর মান 3 এখানে বসাও 0 1 2, তাহলে বলো কয়টা মান পাইছি? 3টি, তার মানে 3 নম্বর শক্তি স্তর 3টি উপস্তর দ্বারা গঠিত, 3 নম্বর শক্তি স্তর 3টি উপস্তর দ্বারা গঠিত, s p d 3s 3p 3d 3s 3p 3d, তাহলে এখন বলো এটা 0 -1 0 +1 -2 -1 0 +1 +2, এই দেখো 2 যদি এখানে বসাই +-2, তাহলে এই রেঞ্জ 5টা মান, তাহলে বলো 1 3 5। এবার বলো অরবিটাল সংখ্যা পেয়েছি, প্রত্যেকটা অরবিটাল ইলেকট্রন হলো 2টা, তাহলে 2 গুণ করব, তাহলে 1 ইনটু +-½ 2 3 ইনটু +-½ কয়টি? 5 ইনটু +-½ 10টি। তাহলে এখন তুমি বলো তাহলে ইলেকট্রন বিন্যাসটা কি হবে? 3s এ 2টি
3p তে 6টি, 3d তে 10টি। তাহলে বলো এইভাবে n এর মান 1 2 3 4 5 তোমরা বাসায় করে নাও, 4 5 বাসায় করো, করে দেখো তো ইলেকট্রন বিন্যাসে s এ আসলো 2টা, p তে ধরলো 6টা, d তে ধরলো 10টা, f এ আসবে 14টা, g তে আসবে 18টা। এভাবে তুমি দেখো অলওয়েজ এটার সাথে এটা ডিফারেন্স কত 4, এটার সাথে এটা ডিফারেন্স কত 4, ডিফারেন্স 4। এবার বলো এটার অরবিটাল সংখ্যা, তুমি জানো এটা 1 অরবিটাল 1 3 5 7 9। তাহলে বলো তো অরবিটাল সংখ্যার ডিফারেন্স কত 2 2 2 2। অরবিটাল সংখ্যার ডিফারেন্স 2 2 2 আর ইলেকট্রন সংখ্যার ডিফারেন্স 4 4 4। ইলেকট্রন বিন্যাস ক্ষেত্রে দেখো s2 p6 d10 f14 g80, তাহলে ডিফারেন্স 4 4 4। আর উপস্তরগুলো দেখো মানে অরবিটাল সংখ্যা 2 1 3 5 7 9। অরবিটাল সংখ্যা বেজোড়, ইলেকট্রন সংখ্যা হলো জোড়। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসের মূল ধারণাটা পেয়ে গেছি, কেন ইলেকট্রন বিন্যাস এবং কিভাবে করব, কোনটাতে কতটি ইলেকট্রন প্রবেশ করবে। আমি ছকটা মুছে দিতে চাই। এখন তোমাকে প্রশ্ন দেবে এই রকম ভাবে, তোমরা 4 5 6 বাসায় প্র্যাকটিস করো, এই নিয়মে ভালো লাগবে। আচ্ছা, আমার যেটা প্রশ্ন সেটা হলো বোর্ডের প্রশ্নটা দেবে এরকম, উদ্দীপকের শক্তি স্তরে এল ও এম ব্যবহার করে ইলেকট্রন সংখ্যা হিসাব করো। প্রশ্ন কি, উদ্দীপকের শক্তি স্তরে এল এবং এম ব্যবহার করে ইলেকট্রন সংখ্যা হিসাব করো। ইলেকট্রন সংখ্যা হিসাব করো। উদ্দীপকের শক্তি স্তরে এল এবং এম ব্যবহার করে ইলেকট্রন সংখ্যা হিসাব করো। এটা উদ্দীপকের সাপেক্ষে। হ্যাঁ, উদ্দীপকের শক্তি স্তর মানে 4 নম্বর শক্তি স্তর দিয়ে রাখলো, তাহলে তোমাকে 4 নম্বর শক্তি স্তরের বানাতে হবে। বুঝছি, উদ্দীপকের শক্তি স্তরে এল সহকারী কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করতে হবে, এম চুম্বক কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করতে হবে। মানে এই যে এল এম এই ঘর নিয়ে এর সাপেক্ষে তোমাকে যাইতে হবে। এমনি নর্মাল একটা সূত্র দিয়ে স্যার 2n² দিয়ে আমি বের করে দিলাম, না বাবা হবে না, কারণ এখানে এই জন্যই উল্লেখ করে দিয়েছে এল এম ব্যবহার করে করতে হবে। তাহলে আমরা এখন ইলেকট্রন বিন্যাসে চলে যাচ্ছি। ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দেখো, তাহলে আমরা পাইলাম কি, এস উপস্তরে কয়টা ইলেকট্রন পাইলাম, এস এ ধরে 2টা, পি তে ধরে 6টা, ডি তে ধরে 10টা, এফ এ ধরে 14টি, এইটা পাইলাম। এটা আমার নোট। আমরা দেখলাম 1 নম্বর শক্তি স্তরে একটা উপস্তর দ্বারা গঠিত, 2 নম্বর 2s 2p দ্বারা গঠিত 2 1, 3 নম্বর 3s 3p 3d দ্বারা গঠিত, 4 নম্বর 4s 4p 4d 4f দ্বারা গঠিত উপস্তর দ্বারা গঠিত। 1 নম্বর শক্তি স্তর, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর। আমরা একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে চাই। দেখো, মনে করো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করব। স্যার সোডিয়াম 11 হলো তার পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা। তো প্রোটন সংখ্যা সমান সংখ্যক আমরা ইলেকট্রন বিন্যাস করি কেন? প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা, আমরা করব ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন সংখ্যার বিন্যাস। তো প্রোটন সংখ্যা যা তার ইলেকট্রন বিন্যাস করি কেন? কারণ উপরে কোনো চার্জ নাই, তার মানে এই পরমাণুটি নিরপেক্ষ। এই পরমাণুটি তখনই নিরপেক্ষ হবে
যখন প্রোটন সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রন থাকবে। অর্থাৎ চার্জ নিরপেক্ষ পরমাণু মানেই হলো প্রোটন সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রন সংখ্যা আছে এবং এই ইলেকট্রন সংখ্যার ইলেকট্রন আমরা বিন্যাস করি, ইলেকট্রন সংখ্যার বিন্যাস করি। তাহলে বলো সোডিয়াম 11 ইলেকট্রন বিন্যাস করব 11টার, কারণ প্রোটন সংখ্যা 11 নিরপেক্ষ। তাহলে ইলেকট্রন কোথায় দেবো? প্রথমে 1s 2 এসে 2টা ধরে, 2-এর বেশি ধরবে না, এটা তোমরা জানো। আমি এটা এসএসসিতে পড়ছো, ফলে এটা নিয়ে বেশি কথা বলা উচিত না। 2s 2 2p 6 p স্মল লেটার অবশ্যই, spdf স্মল। আচ্ছা, এবার বলো 3s 1 একটা ইলেকট্রন চলে আসলো সোডিয়াম 3s 1। এবার ম্যাগনেসিয়াম যদি বলি 1s2 2s2 2p6 3s2 পূর্ণ হয়ে গেল 3s। এবার তুমি বলো অ্যালুমিনিয়াম 13, তাহলে 1s2 2s2 2p6 3s2, তারপর বলো 3p তে ইলেকট্রন যাওয়া শুরু হলো। পিতে ইলেকট্রন গেলে কয়টি ইলেকট্রন পিতে ধরে? সর্বোচ্চ 6টি। তাহলে বলো 13 থেকে 18 আর্গন 18 এর ইলেকট্রন বিন্যাস আমরা পিতে অলওয়েজ ইলেকট্রন যাবে 1s2 2s2 2p6 3s2 3p6 ইলেকট্রন বিন্যাস 18 পর্যন্ত হয়ে গেল। এবার 19তম ইলেকট্রন বিন্যাস করতে চাই, 19তম ইলেকট্রনের বিন্যাস আমরা করতে চাই। 19তম ইলেকট্রন বিন্যাস করতে গেলে পটাশিয়াম 19 এর ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6। এবার বলো, কেউ কেউ বলবে ইলেকট্রনটি 19তম 3d তে যাবে, আবার কেউ বলবে না ইলেকট্রন 4s এ যাবে। এই দ্বিধাদ্বন্দ্ব, এটাও এসএসসিতে তোমরা পড়ে আসছো। কেউ বলবে স্যার না 4s এ যাবে 3d তে যাবে, আবার কেউ বলবে না 4s এ যাবে। এইটা ঠিক না, কেন না সেইটার উত্তর এখন দেব। এটা কোন নীতির মাধ্যমে ব্যাখ্যা করা যাবে? আমরা আউফ বাউ, দেখো আউফ বাউ জার্মান ওয়ার্ড, জার্মান শব্দ, যার ইংরেজি প্রতিশব্দ হলো বিল্ডিং আপ। বিল্ডিং আপ বাংলা হলো উচ্চক্রম, উচ্চক্রম অর্থাৎ নিম্ন থেকে উচ্চক্রমের দিকে ধাবিত হওয়া। কারণ নিম্ন ক্রমে নিম্ন স্তরের শক্তি স্থিতিশীলতা অধিক। তার মানে আউবাউ জার্মান শব্দ, আউবাউ কোনো বিজ্ঞানীর নাম না, এটা জার্মান শব্দ। এর অর্থ উচ্চক্রম, এর অর্থ বিল্ডিং আপ। ইংলিশে বলা হয় বিল্ডিং আপ, অর্থাৎ ভিত্তি স্তরের উপর ডিপেন্ড করবে বিল্ডিং এর স্থায়িত্ব, ভিত্তির উপর আস্তে 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 উপরে উচ্চ শক্তি স্তরে যাবে। ঠিক একই আউবাউ জার্মান শব্দ, যার ইংলিশ রূপ বিল্ডিং আপ, বাংলা হলো উচ্চক্রম, অর্থাৎ নিম্নক্রমে প্রথমে ইলেকট্রন প্রবেশ করবে, তারপর উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। এই নীতির মাধ্যমে ব্যাখ্যা করা যায়। তাহলে আমরা একটা পটাশিয়ামের এই 19তম ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s এ যায় কেন, এর উত্তর পাওয়ার জন্য আউবাউ নীতিটা আমাকে লিখতে হবে। আউবাউ নীতির মাধ্যমে আমরা এটা ব্যাখ্যা করতে পারবো। তাহলে বলো, এইটার ব্যাখ্যার জন্য প্রশ্নটা হলো পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s এ যায় কেন?
পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D-তে না গিয়ে 4s-এ যায় কেন? এটা একটা প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা আফবাউ নীতির মাধ্যমে এইটা ব্যাখ্যা করব। কারণ আফবাউ নীতি কোন উপস্তরের পর কোন উপস্তরে ইলেকট্রন প্রবেশ করবে এটা সিদ্ধান্ত আফবাউ নীতি থেকে পাওয়া যায়। তাহলে বলো, মুছে দিলাম, না গিয়ে 4s-এ যায় কেন ব্যাখ্যা করো। এবার আফবাউ নীতি কি বলল? ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, এরপর ইলেকট্রন উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, এরপর ইলেকট্রন উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। অর্থাৎ ইলেকট্রন অরবিটালের শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করবে, কারণ নিম্ন শক্তির অরবিটালের স্থিতিশীলতা অধিক। তাহলে বলো কি বললাম? ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, এরপর ইলেকট্রন উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। অর্থাৎ ইলেকট্রন অরবিটালের শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করবে, কারণ নিম্ন শক্তির অরবিটালের স্থিতিশীলতা অধিক। নিম্ন শক্তির অরবিটালের স্থিতিশীলতা অধিক। আচ্ছা বলো, হয়েছে লেখা? তাহলে আমরা এবার এই নীতিটার সাপেক্ষে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D-তে না গিয়ে 4s-এ যায় কেন তার ব্যাখ্যাটা দিতে পারি। তাহলে আমি এটা মুছে দেই। বলো, মুছে দেব। ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, এরপর ইলেকট্রন উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। অর্থাৎ ইলেকট্রন অরবিটালের শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করবে, কারণ নিম্ন শক্তির অরবিটালের স্থিতিশীলতা অধিক। তাহলে আমি এটা মুছে দিয়ে এবার তুমি বলো, এই যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি, তাহলে আফবাউ নীতির ব্যাখ্যাটা দিতে গেলে সেই ব্যাখ্যাটা দিতে হয় n+l নীতি। আফবাউ নীতির আরেকটা রূপ n+l নীতি। আফবাউ নীতিকে ব্যাখ্যা করার জন্য n+l নীতি কার্যকর। আর n+l, n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর এল হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই দুটির যোগফল এর উপর ভিত্তি করে কোনটাতে ইলেকট্রন প্রবেশ করবে, কোনটাতে ইলেকট্রন প্রবেশ করবে না, সেটা আমরা অবশ্যই দেখানো হবে। প্রধান কোয়ান্টাম সংখ্যা n এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা l, এই দুইটার যোগফলের ভিত্তিতে আমরা ইলেকট্রন বিন্যাস শুরু করতে পারবো। ইলেকট্রন বিন্যাস শুরু করে কোনটাতে ইলেকট্রন প্রবেশ করবে আমরা সিদ্ধান্ত দেব। তাহলে এখন বলো, আমার ডিসিশনটা এখানে সমস্যা হলো 3D 4s কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে দেখো তো তোমরা একটা কথা, 3Dর জন্য
মান বের করো, এন এর মান কত 3, তাহলে 3D তে বলো তো n = 3, ডি এর জন্য এল এর মান 2, আমরা তোমাকে এটা লিখে দিয়েছিলাম যে এস এর জন্য এল এর মান এস এর জন্য এল এর মান 0, পির জন্য এল এর মান 1, ডির জন্য এল এর মান 2, এফ এর জন্য এল এর মান 3, এভাবে তোমাকে লিখে দেওয়া হয়েছিল, বের করা হয়েছিল। তাহলে বলো এল এর মান 2, তাহলে n প্লাস এল কত দেখো তো, n প্লাস এল 5 কিনা 3Dর জন্য। একইভাবে বলো তো 4s এর জন্য n এর মান 4, তাহলে বলো n = 4, আর s এর জন্য l এর মান কত বাবা 0, তাহলে n প্লাস এল কত 4। এবার দেখো n প্লাস এল এর মান 3Dর জন্য 5, কিন্তু 4s এর জন্য n প্লাস এল এর মান 4, যার যোগফল n প্লাস এল এর মান, যোগফলের মান যার ছোট হবে, তা যে উপস্তরে ছোট হবে, অরবিটালে ছোট হবে, তাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। n প্লাস এল এর যোগফল যে অরবিটালের কম হবে, ছোট হবে, তাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। n প্লাস এল এর যোগফল যে অরবিটালের ছোট হবে, তাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে বলো 3D এবং 4s এর মধ্যে কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? তাহলে যেহেতু n প্লাস এল এর যোগফল 4s এর কম, তাহলে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 4s এ আগে প্রবেশ করবে। পটাশিয়ামের ইলেকট্রনটি 19তম ইলেকট্রনটি 4s এ প্রবেশ করবে। তাহলে এই দুইটা, প্রথমে আব্বাউ নীতি, তারপর নীতির সাপেক্ষে ব্যাখ্যা, এই যে এই দুইটা দিয়ে তারপর বুঝিয়ে দেওয়া। এই জন্য এটা অনুধাবনে তো সচরাচর একবার প্রয়োগেও এসেছিল। হইছে দেব মুছে n সে যোগফল যে অরবিটালে ছোট তাতে। তাহলে আমরা বলতেছি এই নীতি অনুসারে ইলেকট্রন পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি যেহেতু 4s এর মান ছোট যোগফল, ফলে 4s এ প্রবেশ করবে, অর্থাৎ পটাশিয়ামের 19তম ইলেকট্রন। তাহলে উপরের ইলেকট্রনটা ভুল, উপরের ইলেকট্রন বিন্যাসটা ভুল, নিচের ইলেকট্রন বিন্যাস সঠিক, অর্থাৎ পটাশিয়ামের 19তম ইলেকট্রন 1s2 2s2 2p6 3s2 3p6 4s1, এই হলো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। এবার ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? ক্যালসিয়াম 20, এসে দুইটা ধরে, তাহলে বলো তো 20তম ইলেকট্রন এখানে যাবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 4s2। হ্যাঁ বলো 4s2। এবার পটাশিয়াম ক্যালসিয়াম চলে গেল, স্ক্যান্ডিনিয়াম 21 21, যেই স্ক্যান্ডিনিয়াম 21 সঙ্গে সঙ্গে দেখো তো আবার 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। এবার বলো 4s2 র পর ইলেকট্রনটা আসলে কোথায় প্রবেশ করবে? আমরা দেখলাম, দেখো 3d 4s 4p এগুলো বাকি ছিল, এগুলো বাকি ছিল, তার মধ্যে 4s পূর্ণ হলো। এবার বলো তো 3d না 4p, 21তম ইলেকট্রনটি কোথায় প্রবেশ করবে? এটা একটা ডিসিশন, এটাও আব্বাউ নীতি দিয়ে ব্যাখ্যা করব। তাহলে বলো তো এখানে একটা প্রশ্ন, স্ক্যান্ডিনিয়াম এর 21তম ইলেকট্রনটি 3d তে না 4p তে না গিয়ে 3d তে যায় কেন?
আরেকটা প্রশ্ন, স্ক্যান্ডিনিয়ামের 21তম ইলেকট্রনটি 4p তে না গিয়ে 3d তে যায় কেন? তাহলে এটার প্রশ্ন। তাহলে বলো এখানে 4p এবং 3d এই দুইটার শক্তি আমরা বিবেচনা করব, কার যোগফল ছোট। তাহলে বলো এখানে n এর মান কত? n3, n = 4, সরি, আর p জন্য l এর মান 1, এখানে n এর মান 4, 3, d জন্য l এর মান 2। তাহলে বলতো n কত? 4, l এর মান 1, যোগফল 5, n এর মান 3, d জন্য l এর মান 2, n + l = 5। তাহলে বলো উভয়ের যোগফল সমান। যদি উভয়ের যোগফল সমান হয়, যদি উভয়ের যোগফল সমান হয় তাহলে যার n এর মান ছোট, যদি উভয়ের যোগফল সমান হয়, যার n এর মান ছোট অর্থাৎ ভেতরের শক্তি স্তর, তাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে বলো যখন উভয়ের যোগফল সমান হয় তখন যার n এর মান ছোট তাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, আগে প্রবেশ করবে। যখন উভয়ের যোগফল সমান হয় তখন যার n এর মান ছোট তাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে বলো তো কোথায় ইলেকট্রন আগে প্রবেশ করবে? অতএব স্ক্যান্ডিনিয়ামের 21তম ইলেকট্রন 3d তে প্রবেশ করবে। প্রবেশ করবে যখন উভয়ের যোগফল সমান হয় তখন যার n এর মান ছোট তাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। অতএব স্ক্যান্ডিনিয়ামের 21তম ইলেকট্রন 3d তে প্রবেশ করবে। ওকে, তাহলে বলো এইভাবে আমরা বলতে চাই, পারবো? তাহলে স্ক্যান্ডিনিয়ামের ইলেকট্রন বিন্যাস, এবার ইলেকট্রন বিন্যাস 3d তে প্রবেশ করবে। এখন প্রশ্ন, 3d কি বাইরে থাকবে না 3d ভেতরে থাকবে? এখানে আরেকটা সমস্যা, 3d কি বাইরে থাকবে না 3d ভেতরে প্রবেশ করবে, বসবে? তাহলে এটা মুছে দিলাম। d তে কয়টা ইলেকট্রন প্রবেশ ধরে? d তে ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টি। তাহলে বলো স্ক্যান্ডিনিয়াম থেকে জিঙ্ক 30, প্রত্যেক ক্ষেত্রে ইলেকট্রন প্রবেশ করবে d তে। তাহলে বলো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এবার বলো 4s2, 3d10। এখন প্রশ্ন, ডিটা বাইরে থাকবে না ভেতরে থাকবে? এই ডিসিশনটা নেওয়ার জন্য আমরা একটা নিয়ম লিখে দিচ্ছি। নিয়মটা লেখো যে কোনো উপস্তরে ইলেকট্রন প্রবেশ করে n + l এর যোগফলের মানের উচ্চক্রম অনুসারে। কিন্তু ইলেকট্রন বিন্যাসের পর উপস্তরগুলোকে সাজাতে হয়, উপস্তরগুলিকে সাজাতে হয় শুধুমাত্র
প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মানের উচ্চক্রম অনুসারে n এর মানের উচ্চক্রম অনুসারে। দেখো কি বললাম, কোন উপস্তরে ইলেকট্রন প্রবেশ করে n প্লাস l এর যোগফলের মানের উচ্চক্রম অনুসারে। ইলেকট্রন বিন্যাসের পর উপস্তরগুলিকে সাজাতে হয় শুধুমাত্র প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মানের উচ্চক্রম অনুসারে। অর্থাৎ n এর মান যা ছোট তারা অবশ্যই ভেতরে থাকবে। ইলেকট্রন প্রবেশ করতে পারে, ক্রস ওভার বলা হয় অনেক সময়, ক্রস ওভার, যে ইলেকট্রন 3D তে না করে কেন 4s গেল, ক্রস ওভার। কিন্তু অবশ্যই ইলেকট্রন 3D তে প্রবেশ করবে পরে, কিন্তু 3D ভেতরের শক্তি উপস্তর ভেতরেই থাকবে, ভেতরের উপস্তর ভেতরেই থাকবে। দেখো তাহলে বলো তো এবার ইলেকট্রন বিন্যাস স্ক্যানিয়াম আর জিঙ্ক এদের ক্ষেত্রে তাহলে কারেকশন করা উচিত। কারেকশনটা করা উচিত কিরকম, 1s2 2s2 2p6 3s2 3p6। তাহলে বলো 3D ভেতরে আসবে, ফাঁকা থাক কিন্তু ভেতরে থাকবে 4s1। n এর মান যাদের 1 তারা পাশাপাশি থাকবে, তারা বাইরে যাবে না। n এর মান যাদের 1 পাশাপাশি। ডি যতক্ষণ আসে নাই লিখবো না, যদি লিখতে চাও লিখলে 0 লেখো 4s2, কিন্তু ডি বাইরে দিয়ে ইলেকট্রন বিন্যাস করতে পারবে না। তুমি যদি করতে চাও রাপ প্রথমে এরকম করো, পরক্ষণেই তোমাকে সংশোধন করে এটা দিতে হবে, কিন্তু তুমি এটা রাখতে পারবে না, রাখলে ভুল। 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2। তাহলে বলো কেন, যদি আমি 4s ভেতরে রেখে 3d বাইরে নিয়ে রেখে দেই, আয়নের ইলেকট্রন বিন্যাস চাইলেই তোমার ম্যাক্সিমাম মৌলের ইলেকট্রন বিন্যাস, আয়নের ইলেকট্রন বিন্যাস ডি ব্লকের ভুল হবে। কারণ তুমি আয়ন মানেই ইলেকট্রন বের হয়ে যাওয়া, ক্যাটায়ন, আর বের করা মানেই তুমি দেবে ডি থেকে বের করে 0। ফলে আমি তোমাকে বলছি অবশ্যই ইলেকট্রন প্রবেশ করুক ডিতে পরে, কিন্তু ডি 3D n এর মান 3, 3s 3p 3d পাশাপাশি থাকবে একবারেই, 4s 4p 4d পাশাপাশি থাকবে। এই রকম ভাবে n এর মান যাদের 1 তারা একসাথে থাকবে। ইলেকট্রন প্রবেশ করার ক্ষেত্রে আব্বাউ নীতিতে যদি না প্রবেশ ইলেকট্রন না যায়, ওকে 0 রাখো, লাগবে না, অথবা 0 রাখো করে পরক্ষণে যখন ইলেকট্রন প্রবেশ করে ইলেকট্রন দাও। কিন্তু এই যে বাইরে দিয়ে যদি এটা এভাবে করে রাখো তাহলে ভুল হবে। যদি এরকম করো তুমি প্রাথমিক অবস্থায় তুমি করতেই পারো, কিন্তু করলে পরক্ষণেই তোমাকে সাজিয়ে নিতে হবে। কথা বুঝছি, সাজানোটা জরুরি। এখন বলো তো তাহলে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত ইলেকট্রন বিন্যাস পাইলাম, এর মধ্যে কেউ যদি বলে আমি আয়রনের ইলেকট্রন বিন্যাস করতে চাই, করো, তখন আয়রনের ইলেকট্রন বিন্যাস 26, ডিতে আসবে d6। তুমি নিজেই পারার কথা, তোমাদের বাসার কাজ 21 থেকে 30 ইলেকট্রন বিন্যাস করবে, তারপরে 21 থেকে 30 ইলেকট্রন বিন্যাস করবে, 13 থেকে 18 ইলেকট্রন বিন্যাস করবে, এগুলো করবে, প্র্যাকটিস করবে। আমার এখনকার প্রশ্ন হলো 30 হয়ে গেল, 36 পর্যন্ত বলো, 3d পূর্ণ, এবার 4p পূর্ণ। 4p পূর্ণ করতে গেলে 36 পর্যন্ত হয়ে যায়, 31 থেকে 36 4p তে প্রবেশ করে, p6 হয়। রুবিডিয়াম 37, এর ইলেকট্রন বিন্যাস করতে গেলে আর একটা প্রশ্ন, রুবিডিয়ামের 37তম ইলেকট্রনটি ডিতে না গিয়ে
5s এ যায় কেন? যায় কেন? রুবিডিয়ামের 37তম ইলেকট্রনটি 4d তে না গিয়ে 5s এ যায় কেন? এটা একটা প্রশ্ন। রুবিডিয়ামের 37তম ইলেকট্রনটি 4d তে না গিয়ে 5s এ যায় কেন? তাহলে বলো আব্বাউ নীতি দিয়ে ব্যাখ্যা করবো। তাহলে এই যে একটি প্রশ্ন ছিল বইয়ে, তোমার মনে করো পটাশিয়ামের, ওর অনুকরণে তুমি আরো 2টা প্রশ্ন পাইলা। এই ধরনের প্রশ্ন হতে পারে যেহেতু বইয়ে উত্তর নাই, ফলে এটাকে আমি প্রয়োগেও অনেক সময় নিয়ে যেতে পারি। দুর্বল প্রয়োগ, কিন্তু প্রয়োগে নিয়ে যাওয়া যাবে। অনুধাবন সচরাচর এগুলো অনুধাবন। তাহলে আমরা এখন ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যদি বলি, তাহলে 37 থেকে তোমার মনে করো 38, 37 38 এসে গেল। এসে গিয়ে তারপরে আবার 4d তে শুরু, 4d তে ইলেকট্রন প্রবেশ শুরু হবে। তো আমরা এভাবে ইলেকট্রন বিন্যাস করতে থাকি। আগামী দিন আমরা যেটা করব, আমরা একটা আব্বাউ নীতি শিখলাম। n+l যোগ করে কোন উপস্তরে আগে ইলেকট্রন প্রবেশ করবে, কোনটাতে পরে প্রবেশ করবে সেটা জানলাম। এর সাপেক্ষে আমরা 37তম ইলেকট্রন বিন্যাস পর্যন্ত করলাম, চেষ্টা করব, পারবো আশা করি। আচ্ছা, এরপরে আমার যেটা প্রশ্ন, এখানে 2টি মৌলের ইলেকট্রন বিন্যাসে আবার ব্যতিক্রম আছে, একটা কপার একটা ক্রোমিয়াম। এই 2টা এবং আব্বাউ নীতির ওই ক্রমটা, একটা ক্রম আমরা শেখাবো, যে আগামী দিন ওইটা শেখানোর পর আমরা চলে যাব আয়নের ইলেকট্রন বিন্যাস। তার মানে আগামী ক্লাসে আমাদের পড়া হবে আব্বাউ নীতির, তোমার এই যে একটা ছক চার্ট দেওয়া, এর সাপেক্ষে ক্রমটা টোটাল বের করা, ওখান থেকে এমসিকিউ কিভাবে হয় সেটা বের করা, কপার ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসের স্থিতিশীলতা সম্পর্কে ধারণা দেওয়া, এবং আয়নের ইলেকট্রন বিন্যাস করে তারপরের ক্লাসে আমরা যাব হুন্ডের নীতি। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ।